আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, স্টাডি ইকোনমিক্স বিডিতে তোমাদের সবাইকে স্বাগতম। আমি নাজনীন সুলতানা সুমা, প্রভাষক, অর্থনীতি বিভাগ। আমি আবারও তোমাদের সামনে চলে এসেছি নতুন একটি টপিকস নিয়ে। এটি হচ্ছে অর্থনীতি প্রথম পত্রের 10ম অধ্যায় মুদ্রা ও ব্যাংক। আমি এই অধ্যায়ের অনেকগুলা কোয়েশ্চেন পড়িয়েছি। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুদ্রাস্ফীতির প্রভাব। গত ক্লাসে আমি তোমাদের মুদ্রাস্ফীতির সংজ্ঞা নিয়ে আলোচনা করেছিলাম। আমি আশা করছি তোমরা সবাই মুদ্রাস্ফীতির সংজ্ঞা সম্পর্কে অবগত আছো। আর এই মুদ্রাস্ফীতির সংজ্ঞা কিন্তু মুখস্থের কোনো বিষয় না, এটি হচ্ছে আমাদের বোঝার বিষয়, কারণ আমরা সবাই প্রতিনিয়ত এই মুদ্রাস্ফীতির সাথে সংযুক্ত আছি এবং সেটার সাথে আমাদের প্রতিনিয়তই একটি যুদ্ধ হচ্ছে। অর্থাৎ বর্তমান যুগে দাম স্তর এত বেশি বাড়ছে বা এত দ্রুত বৃদ্ধি পাচ্ছে যে আমরা এই প্রতিযোগিতার যুগে সবাই হিমশিম খেয়ে যাচ্ছি। তো মুদ্রাস্ফীতি নিয়ে আমাদের নতুন করে জানার বা বোঝার কোনো কিছু না। তো মুদ্রাস্ফীতির সংজ্ঞাটা আমি আবারও একটু বলি, যে আমরা প্রভাবটা জানার আগে সংজ্ঞাটা আমি আবার একটু বলবো, যে মুদ্রাস্ফীতি বলতে এমন এক পরিস্থিতিকে বোঝায় যখন অর্থের মূল্য মানে দ্রব্যের মূল্য ক্রমাগত বৃদ্ধি পায় এবং অর্থের মূল্য কমে যায়। আর আমরা জানি যখন দ্রব্য মূল্য বৃদ্ধি পাবে তখন অর্থের মূল্য কমে যাবে। অর্থাৎ আমরা প্রতিনিয়ত এই জিনিসটা ফেস করি। আমরা যখন বাজারে গিয়ে কোনো জিনিস কিনতে যাই এবং সেটা যদি অধিক দামে কিনি, তাহলে আমরা বলি যে টাকার কোনো মূল্যই নাই। এখন 1000 টাকা নিয়ে বাজারে গেলে আমরা কোনো কিছুই কিনতে পারি না, অর্থাৎ তেমন কিছুই আমরা নিয়ে আসতে পারি না। যেটা আজ থেকে 5 বছর আগের কথা যদি আমরা চিন্তা করি, আমরা 1000 টাকা দিয়ে 1000 টাকা নিয়ে বাজারে গেলে আমরা অনেক কিছু কিনতে পারতাম। এটাই হচ্ছে মুদ্রাস্ফীতি, অর্থাৎ দাম স্তর ক্রমাগত বৃদ্ধির প্রবণতাকেই মুদ্রাস্ফীতি বলে। তো আমরা এখানে দেখব মুদ্রাস্ফীতির প্রভাব বা ফলাফল, অর্থাৎ মুদ্রাস্ফীতির ফলে আমাদের সমাজের উপর বা আমাদের উপর কি প্রভাব পড়ে বা মুদ্রাস্ফীতির ফলাফলটা কি। একই কথা, এটা আমাদের সব সময় 3 বা 4 মার্কসের কোয়েশ্চেনে আসতে পারে, যে মুদ্রাস্ফীতির প্রভাব আলোচনা করো বা মুদ্রাস্ফীতির ফলাফলটা ব্যাখ্যা করো। তো এখানে উদ্দীপক দেয়া থাকবে, উদ্দীপক থেকে বুঝতে হবে যে এটা মুদ্রাস্ফীতির প্রভাব বলেছে না মুদ্রা সংকোচনের প্রভাবটা বলেছে। তো আমরা এখানে দেখব যে মুদ্রাস্ফীতির কি কি প্রভাব আছে বা মুদ্রাস্ফীতির ফলাফলটা কি, অর্থাৎ মুদ্রাস্ফীতি হওয়ার ফলে আমরা কি ফেস করি বা আমাদের উপর কিরূপ প্রভাব পড়ে। তো প্রথমেই আমি যে পয়েন্টে এখানে আমি 8টি পয়েন্ট উল্লেখ করেছি, অর্থাৎ গুরুত্বপূর্ণ 8টি পয়েন্ট। এই 8টি পয়েন্ট থেকে অনেক সময় তোমাদের 2 মার্কসের কোয়েশ্চেনও থাকে। তো বইয়ে আরো অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, যেহেতু এটি আমাদের 3 বা 4 মার্কসের কোয়েশ্চেনে আসবে, আমরা ম্যাক্সিমাম 6 থেকে 7টা পয়েন্ট দিলেই আমাদের জন্য যথেষ্ট। তো আমি এখানে 8টি পয়েন্ট দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো বই থেকে আরো পয়েন্ট অ্যাড করতে পারো বা এখান থেকে তোমরা আরো পয়েন্ট বাদ দিতেও পারো। তো প্রথমে আমি যে পয়েন্টটা আলোচনা করব সেটা হচ্ছে উৎপাদনকারী ও ব্যবসায়ী। অর্থাৎ আমরা জানি মুদ্রাস্ফীতির সময়, অর্থাৎ যখন পণ্যের দাম বেড়ে যায় তখন উৎপাদনকারী ও ব্যবসায়ী লাভবান হয়। কেন লাভবান হয়? যদি উৎপাদন ব্যয় না বাড়ে, অর্থাৎ এই যখন দেশে মুদ্রাস্ফীতি চালু হবে বা যখন দেশে মুদ্রাস্ফীতি শুরু হবে, সেই মুহূর্তে যদি আমাদের উৎপাদন খরচ না বাড়ে, সেই ক্ষেত্রে ব্যবসায়ী ও উৎপাদনকারী লাভবান হবে। অর্থাৎ যে পণ্যটা সে উৎপাদন করে রেখেছে বা যে পণ্যটা সে উৎপাদন করবে, সেই পণ্যটা সে আগের একই পরিমাণ অর্থ ব্যয় করে উৎপাদন করবে, কিন্তু সে এর থেকে বেশি পরিমাণ দামে সেটা বিক্রি করবে। অর্থাৎ যে আগে যে দামে সেটা বিক্রি করত, মুদ্রাস্ফীতি হওয়ার কারণে সেটা এর থেকে বেশি দামে বিক্রি করবে। যার কারণে আমরা বলি মুদ্রাস্ফীতির সময় উৎপাদনকারী এবং ব্যবসায়ী লাভবান হয়। তারপরে যে পয়েন্টটা দেয়া আছে সেটা হচ্ছে বিনিয়োগকারী। আমরা জানি যারা ইনভেস্ট করে তাদেরকেই আমরা বিনিয়োগকারী বলি। তো মুদ্রাস্ফীতির সময় বিনিয়োগকারীরা লাভবান হয়। কেন লাভবান হয়? আমরা সবাই জানি যে মুদ্রাস্ফীতির সময় পণ্যের দাম বেড়ে যায়, আর যারা বিনিয়োগকারী আছে তারা অধিক লাভের আশায় অতিরিক্ত পরিমাণ বিনিয়োগ করে, অর্থাৎ দেশে বিনিয়োগের পরিমাণ বেড়ে যায় এবং তারা সেই বিনিয়োগ করার ফলে সেখান থেকে পণ্য বেশি দামে বিক্রি করে তারা লাভবান হয়। তারপর দেয়া আছে ক্রেতা ও ভোগকারী।
যারা আমরা পণ্যদ্রব্য ক্রয় করি তারাই হচ্ছে ক্রেতা, আর যারা আমরা এই পণ্যদ্রব্য ভোগ করি অর্থাৎ কিনে আমরা যে পণ্যদ্রব্য ভোগ করি আমাদেরকে বলা হয় ভোক্তা। তো মুদ্রাস্ফীতির সময় ক্রেতা ও ভোগকারী ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ আমি যেই পণ্য আগে 10 টাকা দিয়ে কিনতাম সেই পণ্য দেশে মুদ্রাস্ফীতি হওয়ার কারণে হয়তোবা সেটা আমি 12 টাকা বা 15 টাকা দিয়ে আমাকে কিনতে হচ্ছে। সেই ক্ষেত্রে অবশ্যই আমি আগের চেয়ে ক্ষতিগ্রস্ত হই। তার জন্য বলা হয় যে মুদ্রাস্ফীতির সময় ক্রেতা ও ভোগকারী ক্ষতিগ্রস্ত হয়। তারপরে দেয়া আছে সীমিত আয়ের লোভ। আমি সাপোজ একটা উদাহরণের মাধ্যমে বুঝাই। সীমিত আয়ের লোভ বলতে আমরা কাদেরকে বুঝি? অর্থাৎ যাদের আয় সীমিত, যাদের আয় ফিক্সড। বিশেষ করে চাকরিজীবী মানুষ হচ্ছে সীমিত আয়ের লোক, অর্থাৎ তার চাকরির একটা ফিক্সড স্যালারি থাকে। মুদ্রাস্ফীতি হলে বা দেশে যখন পণ্যের দাম বেড়ে যায় সাথে সাথে কিন্তু তার স্যালারি বাড়ছে না, অর্থাৎ তার স্যালারি প্রতি বছরই একটা ধাপে বাড়ে, কিন্তু মুদ্রাস্ফীতির কারণে কখনোই স্যালারি বাড়ে না। সেই ক্ষেত্রে এই যে চাকরিজীবী বা সীমিত আয়ের লোক যারা আছে তারা মুদ্রাস্ফীতির সময় ক্ষতিগ্রস্ত হয়। কেন ক্ষতিগ্রস্ত হয়? যে আগে তারা যেই স্যালারি পেত তার স্যালারি সেমই আছে, কিন্তু পণ্যের দাম বেড়ে যাওয়াতে তাকে আগের চেয়ে কম পরিমাণ পণ্য ক্রয় করে তার জীবিকা নির্বাহ করতে হচ্ছে। অর্থাৎ সে একই পরিমাণ পণ্য যদি কিনতে চায় তাকে আগের থেকে বেশি পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে, যার কারণে বলা হয় মুদ্রাস্ফীতির সময় সীমিত আয়ের লোকেরা ক্ষতিগ্রস্ত হয়। তারপরে এখানে দেয়া আছে শ্রমিক শ্রেণী। শ্রমিক শ্রেণীও কিন্তু এক ধরনের সীমিত আয়ের লোক, অর্থাৎ যারা কাজ করে, বাহিরে কাজ করে বা যারা শ্রমিক আছে তারাও কিন্তু মুদ্রাস্ফীতির সময় ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ আমি দিনমজুরের কথা যদি বলি, যে একজন দিনমজুরকে যদি প্রতিদিন কাজ করানোর পরে তাদেরকে 1000 টাকা দিতে হয়, হুট করে দেশে মুদ্রাস্ফীতি হলে হুট করেই কিন্তু তার প্রতিদিনের যে অ্যামাউন্টটা সেটা কিন্তু 1200 টাকা হচ্ছে না। সেই ক্ষেত্রে সে একই পরিমাণ জিনিস যদি কিনতে চায় আগের থেকে বেশি পরিমাণ টাকা তাকে ব্যয় করতে হচ্ছে, যার কারণে সে তার পরিবার চালাতে হিমশিম খাচ্ছে, এবং সে বিনিময়ে তার যেহেতু হয়তো বা তার পরিশ্রম বাড়াতে হবে, সে ইনকাম বাড়াতে হলে হয়তো না হয় তাকে তার যে চাহিদা আছে সেটা কমিয়ে ফেলতে হবে। তাই আমরা বলি মুদ্রাস্ফীতির সময় শ্রমিক শ্রেণীরা ক্ষতিগ্রস্ত হয়। তারপরে দেয়া আছে কৃষিজীবী। আমরা জানি কৃষিজীবী যারা অর্থাৎ কৃষি পণ্য যারা উৎপাদন করে, অর্থাৎ কৃষির উপর ভিত্তি করে যাদের জীবিকা নির্বাহ হয়, মুদ্রাস্ফীতির সময় যদি তাদের উৎপাদন খরচ যদি বৃদ্ধি না পায় তাহলে কিন্তু তারা লাভবান হয়। অর্থাৎ তারা আগের থেকে কম পরিমাণ পণ্য বিক্রি করে তারা একই টাকা পাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে হচ্ছে ঋণদাতা ও ঋণ গ্রহীতা। এই কোয়েশ্চেনটা আমাদের 2 মার্কসের কোয়েশ্চেন আসে, অর্থাৎ মুদ্রাস্ফীতির সময় ঋণদাতা ক্ষতিগ্রস্ত হয় বা মুদ্রাস্ফীতির সময় ঋণদাতা ও ঋণ গ্রহীতার অবস্থান ব্যাখ্যা করো। তো ঋণদাতা কারা? যে ঋণ দেয় তাকে আমরা বলি ঋণদাতা, আর যে ঋণ গ্রহণ করে তাকে বলা হয় ঋণ গ্রহীতা। তো মুদ্রাস্ফীতির সময় ঋণদাতা ক্ষতিগ্রস্ত হয় এবং ঋণ গ্রহীতা লাভবান হয়। এটা কিভাবে? চলো আমরা জানি যে কিভাবে ঋণদাতা ক্ষতিগ্রস্ত হয় এবং ঋণ গ্রহীতা লাভবান হয়। সাপোজ ধরো আমি যদি ঋণদাতা হই, আজ থেকে 10 বছর আগে যদি আমি কাউকে ঋণ দিয়ে থাকি, ধরো 5 লক্ষ টাকা আমি ঋণ দিয়েছি, এবং সে সেই 5 লক্ষ টাকা যদি আমাকে আজকের দিনে আরো সুদ সহ অর্থাৎ ইন্টারেস্ট সহ যদি আমাকে ফেরত দেয়, তাও কিন্তু আমি লাভবান না। কারণ আজ থেকে 10 বছর আগে সেই 5 লক্ষ টাকা দিয়ে সে যে পরিমাণ জিনিস কিনতে পেরেছে, আমি কিন্তু সেই 5 লক্ষ টাকা থেকে বেশি পরিমাণ টাকাও যদি সে আমাকে ফেরত দেয়, তাও কিন্তু আমার পক্ষে সেই পরিমাণ জিনিস কেনা সম্ভব না। তাই আমরা বলি মুদ্রাস্ফীতির সময় ঋণদাতা ক্ষতিগ্রস্ত হয় এবং ঋণ গ্রহীতা লাভবান হয়। তারপরে এখানে দেয়া আছে করদাতা, অর্থাৎ যারা কর প্রদান করে তাদেরকে করদাতা বলে। মুদ্রাস্ফীতির সময় করদাতা লাভবান হয়, কারণ সে আগের থেকে কম পরিমাণ পণ্য সামগ্রী বিক্রয় করে সে তার করটা বহন করতে পারে বা করটা সে দিতে পারে। এই হচ্ছে আমাদের মুদ্রাস্ফীতির প্রভাব বা ফলাফল। তো
তোমাদের যদি ভালো লাগে এই পয়েন্টগুলো তোমরা পরীক্ষায় দিবে, তো এগুলোই হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। এছাড়াও যে কয়েকটা পয়েন্ট আমাদের বইয়ে দেওয়া আছে এগুলো তেমন বেশি মেইন পয়েন্ট না, বা এই জন্য আমি ওইগুলাতেই ফোকাস দিয়েছি। তো আশা করছি তোমরা সবই বুঝতে পেরেছো। আর ক্লাসে যে আমরা আলোচনা করি ইতিমধ্যে আমরা জানি যে আমরা সবাই যেহেতু এখন সেকেন্ড ইয়ারে বা সামনে প্রিটেস্ট পরীক্ষা দিব, আমি আমার কলেজের স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি। তো আমরা যারা সেকেন্ড ইয়ারে অলরেডি আছি তারা সবাই এই অধ্যায়টি পড়েছি। তো আমরা মুদ্রাস্ফীতি সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে। তো আজকে এই পর্যন্তই। আশা করব তোমরা সবাই ভালো থাকবে এবং অবশ্যই ক্লাসগুলো মনোযোগের সাথে দেখবে। এবং আমি আরেকটি কথা তোমাদের বলবো যে ক্লাসগুলো অবশ্যই আমরা শিডিউল অনুযায়ী দেখব। একটা চ্যাপ্টারের যে কোনো জায়গায় গিয়ে আমরা ক্লাস দেখব না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। তাতে যে সুবিধা হবে, আমি এই অধ্যায় সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পারবে তুমি, এবং আমরা খুব সহজেই অধ্যায়টি মানে পরীক্ষার জন্য এই অধ্যায় থেকে প্রিপারেশন নিতে পারবো। তো আশা করছি তোমরা সবাই ভালো থাকবে। তো ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি আবারও তোমাদের সামনে চলে আসবো আরো নতুন কোনো একটি টপিকস নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।